তোমার বড় স্ত্রী, উনি কিন্তু আত্মহত্যা করেননি। কেউ খুন করে অমন ভাবে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। কি বলছেন বাবু? কে করলো এমন সর্বনাশ আমার? কিভাবে করলাম এমনটা? কে বাবু, কে করেছে এমনটা বাবু? কতদূর বোঝা যাচ্ছে কেউ বা কারা তোমার স্ত্রীকে প্রথমে অজ্ঞান করে তারপরে গলা টিপে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগা প্রিয়নাথের গল্প খুনে প্রেমিক। প্রিয়নাথ মুখোপাধ্যায় ব্রিটিশ ইন্ডিয়ায় কলকাতা লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের দারোগা ছিলেন। তার লেখা প্রায় সমস্ত গল্পই সত্য ঘটনার উপর আধারিত। যে কেসগুলি উনি নিজে সলভ করেছিলেন বা করার দায়িত্বে ছিলেন। গল্পের খাতিরে তিনি মানুষ এবং জায়গার নাম কিছু পরিবর্তন করে দিয়েছেন। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, ভাষান্তরে নার্গিস লায়লা, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগা প্রিয়নাথের গল্প খুনে প্রেমিক। স্যার, আপনার জন্য চিঠি এসেছে। বড় সাহেব মিস্টার ক্র্যাব পাঠিয়েছেন। বাবা, সকাল সকাল বড় সাহেব যখন আমাকে স্মরণ করেছেন তাহলে তো ব্যাপার বেশ খড়তরই বলতে হয়। কই তাও দেখি চিঠিখানা, কি লিখেছেন পড়ি। আর সকালে ঠনঠনের এক মুচির বাড়িতে খুন হয়েছে। আমি আপনাকে এই অনুসন্ধানের কাজে নিযুক্ত করলাম। পত্রপাঠ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে তদন্ত শুরু করুন। চিঠি পড়া শেষ করে আমি যখন গন্তব্যস্থলের দিকে রওনা হলাম তখন বেলা 10টা। স্বাভাবিকভাবেই এই সময় পথঘাটে ভিড়ভাট্টা একটু বেশিই থাকে। রাস্তার দুপাশ দিয়ে তখন নানা কাজের মানুষ হেঁটে যাচ্ছে। ছোট ছোট ছেলেপিলেরা হাসতে হাসতে বইপত্র হাতে চলেছে স্কুলের দিকে। বড় বড় বাবুরা অফিসের দিকে দৌড়াচ্ছেন ঊর্ধ্বশ্বাসে। সেসবের মধ্যে ভিড় ঠেলে আমি কোনো রকমে পৌঁছালাম ক্রাইম স্পট ব্রাহ্মচির বাড়িতে। তার বাড়ি খুঁজতে আমাকে বিশেষ বেগ পেতে হলো না। সে এই তল্লাটের এক প্রসিদ্ধ দোকানদার। সকলেই তাকে একটাকেই চেনে। প্রায় 10 বছর হলো সে ঠনঠনের ভেতরে চটি জুতোর দোকান করে বেশ সুখ্যাতির সঙ্গেই ব্যবসা করছে। রামের বাড়িটা খোলার, জমিদারের থেকে খাজনা নিয়ে সে নিজের টাকায় বেশ যত্ন নিয়ে বাড়িটা বানিয়েছিল। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আচমকাই তার বাড়িতে এসে উপস্থিত হলো এই মূর্তিমান বিপদ। ঘটনাস্থলে গিয়ে আমরা দেখি আমার জুনিয়র ইন্সপেক্টর সঞ্জয় চক্রবর্তী সেখানে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে এগিয়ে এসে বললেন, এসে গেছেন স্যার? আসুন আসুন, ভিতরে আসুন। এদিকার কি খবর সঞ্জয়? অবস্থা কেমন? অবস্থা তো খুব গুরুতর মনে হচ্ছে স্যার। ওপেন অ্যান্ড শার্ট কেস। তবুও আপনি এবার ভিতরে চলুন। আসলে আমাদের চোখে তো অনেক সহজ কিছুই ধরা পড়ে না, যেখানে আপনি একবার দেখলেই অনেক কিছু উদ্ধার করে ফেলতে পারেন। সেই জন্যই আপনি শেষ ভরসা। চলুন স্যার, চলুন। ইন্সপেক্টর সঞ্জয়ের কথা শুনে আমি একটু স্মিত হাসলাম। তিনি আমাকে ভেতর ঘরে নিয়ে গেলেন। দেখলাম সেখানে ঘরের সংখ্যা মোট 3টি, কিন্তু তার মধ্যে আমায় যে ঘরে আনা হলো তার অবস্থা ভারী শোচনীয়।
ভেতরে কোনো আসবাবপত্র যেমন নেই, তেমনি মানুষের থাকার মতন উপযুক্ত কোনো ব্যবস্থাও নেই। কেবলমাত্র একটা ভাঙা তক্তপোষের উপর কয়েকটা শতছিন্ন কাঁথা আর একটা জীর্ণ মাদুর পাতা রয়েছে। ঘরের একপাশে একটা কাঠের পিলসুজের উপর ছোট্ট একটা মাটির প্রদীপ, একটা ভাঙা ঘটি, একটা ছোট পুরনো থালা এবং একটা বাঁশের আল্লা ছাড়া সেই ঘরে আর কিছু তেমন চোখে পড়ল না। ঘরের আড়কার থেকে একটা মোটা দড়ি লটকে আছে, আর তারই এক প্রান্ত থেকে ঝুলে রয়েছে এক মহিলার মৃতদেহ। ভয়ে, আতঙ্কে, যন্ত্রণায় তার চোখ যেন ঠিকরে বেরিয়ে এসেছে। মৃতদেহটি যার, সে সম্পর্কে রামের স্ত্রী। স্যার, আমরা কি এবার মৃতদেহটা নিচে নামাবো? মানে আপনি যতক্ষণ এসে অনুমতি না দিচ্ছেন ততক্ষণ তো আমরা আর কেউ গ্লাস স্পর্শ করতে পারবো না, তাই যদি নির্দেশ দেন। হ্যাঁ সঞ্জয়, মৃতদেহটাকে নামানোর ব্যবস্থা করুন, আর একজন কনস্টেবলকে পাঠান ওই ডাক্তারকে ডাকার জন্য। উনি এসে প্রাথমিক কিছু অনুসন্ধান করুক। লাশটা পরীক্ষা করে যতদূর মনে হলো মৃত্যুটা অন্তত 1 ঘন্টা মতন আগে হয়েছে। আমি ভালোভাবে চারিদিক পরীক্ষা করতে লাগলাম। এক পর্যায়ে আমার তদারকি আপাতত শেষ হলে আমি ডেকে পাঠালাম রামকে। তার চোখ মুখের অবস্থা ভারী শঙ্কাজনক, যেন সে যখন তখন ভয়ে মূর্ছা যেতে পারে। আমি তাকে খানিক ধাতস্থ হতে সময় দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি এই ব্যাপারটা কখন জানতে পেরেছ? হুজুর বিশ্বাস করুন, আর সকালে আমি বাড়ি এসে দেখি কাণ্ড। কাল বাড়িতে ছিলাম না, আমার ছোট স্ত্রীকে নিয়ে গেছিলাম বেলঘরে 55 তলায়। সমস্ত দিন সেখানে থেকে ভোর রাত্রে রওনা হয়েছিলাম। বেলা প্রায় 8টার সময় তখনই বাড়ি ফিরলাম। ফিরিয়ে দেখি বড় বাবা নেই হুজুর, আর নেই। তোমার কি দুটো বিয়ে? হ্যাঁ বাবু, যে গলায় দড়ি দিয়েছে সে আমার বড় স্ত্রী, নাম কালী। তা গলায় দড়ি দেবার কারণ কিছু জানো? মানে তোমাদের মধ্যে কি সম্প্রতি কোনো বিষয় নিয়ে কোনো ঝগড়াঝাটি? না হুজুর, বিশ্বাস করুন, সত্যি বলছি, আমাদের মধ্যে এই কদিনে একবারের জন্যও কোনো রকম ঝামেলা হয়নি। হঠাৎ করে বড় বউ এমন কাণ্ড ঘটে বসলো কেন জানিনি বাবু, সত্যি জানিনি। তা তোমার 2 জন স্ত্রীর মধ্যে সম্পর্ক কিরকম ছিল? সদ্ভাব ছিল নাকি? আগে ছিল হুজুর, সদ্ভাব ছিল। কখনো তাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয়নি? মানে বিশেষ করে এই কদিনের মধ্যে? তা একবার হয়েছিল, এই ধরুন এই মাসখানেক আগে বাবু। তাই? তারপর তো আবার সব ঠিকঠাক হয়ে গেছিল। বুঝতেই পারছেন হুজুর, সংসারে থাকতে গেলেই একটু ঠোকাঠুকি তো হয়েই থাকে। তা তুমি বললে কাল তোমরা ছিলে না, বেলঘরে গিয়েছিলে কেন? আগে বেলঘরে 55 নামে এক ঠাকুর আছেন, বন্দা স্ত্রী লোকেরা সেখানে গিয়ে ওই দেবতার কাছে ভক্তি করে পুজো করে পুত্র কামনা করে। আমার ছোট বউয়ের সন্তান হওয়ার বয়স হলেও এখনো সেই সুখ লাভ করতে পারেনি। এই জন্যই তারই অনুরোধে আমি তাকে নিয়েই সেখানে রওনা হয়েছিলাম আর কি। তোমার বড় বউ তোমাদের সঙ্গে যাবার কথা বলেনি? তার একটা ছেলে আছে হুজুর, সে প্রথমে আমাদের সঙ্গে যাওয়ার জন্য কিছু বলেনি, বরং নাই করেছিল। কিন্তু হঠাৎ করে সে নাছোড়বান্দার মতন জেদ করতে থাকে যে সে আমাদের সঙ্গে যাবেই যাবে। এবার কোনোভাবেই তাকে বোঝাতে পারছিলাম না। তোমার বড় পক্ষের ছেলেটি কোথায়? সে আমাদের সঙ্গেই গিয়েছিল। মানে তোমার বড় স্ত্রী যেখানে নিজে যাবার জন্য জেদ ধরেছিল সেখানে নিজে না যেতে পেরেও ছেলেকে বিশ্বাস করে তোমাদের সঙ্গে ছেড়ে দিল? কি যে বলেন হুজুর, অবিশ্বাস করবে কেন? আমরা কি তার পর? তাছাড়া এই বিশ্বাস বরাবরই ছিল, কেননা আমার ছেলেটা তার নিজের মায়ের চেয়ে তার ছোট মাকেই বেশি ভালোবাসতো। এবার বেশিরভাগ সময় তো সে নিজের ছোট মার কাছেই থাকতো। তো তুমি কি বাড়িতে ঢুকেই এই কাণ্ড দেখেছিলে নাকি তোমার আসার পরেই? না হুজুর, আমি তো সকাল 8টার নাগাদ ফিরে বাড়ির সামনে এসে দেখি দরজা বন্ধ।
কালী রোজকার অভ্যেস মতন রাত প্রায় শেষ হলেই বিছানা ছেড়ে উঠে পড়ে, কিন্তু আজ তার অন্যতা দেখে। এক মিনিট, তুমি কি করে জানলে যে তখন সে বিছানা ছেড়ে ওঠেনি? তুমি তো বাড়ির বাইরে ছিলে, আর হিসেব মতন ভেতরে কি হচ্ছে না হচ্ছে তা তো তোমার জানার কথা নয়। হুজুর, রোদ ওঠার আগেই সে প্রতিদিন সদর দরজা খুলতো, সামনের দিকে ওই ঝাড়ু ফাড়ু লাগিয়ে গঙ্গা জল ছিটিয়ে ওই দোরের পথখানা শুদ্ধি করতো। এটা তার নিত্যদিনের একটা কাজ ছিল বলতে পারেন। এবার আজ তা হয়নি দেখে একটু অবাকই হলাম। কালীর নাম ধরে দরজায় ধাক্কা দিয়ে ডাকলাম, অনেকটা সময় কেটে গেলেও আর দোর খুলছে না দেখে এবার আমার যেন কেন একটা খটকা লাগলো। জোরে যে ডাকলাম তাকে, আমার ছেলেও তখন মা মা করে ডাক দিল, ছোট বউ বারবার একবার ডাকলো, কিন্তু কিন্তু তখন সে তাও কোনো সাড়া দিল না। এদিকে বেলা ক্রমশ বেড়ে যাচ্ছে, তখন আমরাও কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো এই ভেবে ওই পাশে একটা ডাক্তারখানা রয়েছে, ওখান থেকে ওই কম্পাউন্ডার বাবুকে ডেকে আনলাম। তিনি সবটা শুনে আমাকে দরজা ভেঙে যাবার পরামর্শ দিলেন। আমার খুব ভয় লাগছিল হুজুর, আমার তো উপায় না দেখে দুজনে মিলে দরজাটা ভেঙে ফেললাম। তারপর ঘরে ঢুকতেই কালীকে এভাবে দেখলাম। আমার মনে হচ্ছিল বাবু আমার পায়ের নিচে আর মাটি নেই, হতবুদ্ধি হয়ে পড়েছিলাম। তারপর একে একে সব পাড়াপড়শি এসে জড়ো হলো, আর ওদের পরামর্শ মতোই আমি পুলিশে খবর দিলাম হুজুর। তাই কম্পাউন্ডার বাবুটি কে? তিনি এখন কোথায়? একবার তাকে ডেকে আনুন, কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। দ্বিরুক্তি না করে রাম তখনই তাকে ডাকতে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সে তাগড়াই চেহারার বলিষ্ঠ এক যুবা লোককে সঙ্গে নিয়ে ফিরল। লোকটিকে দেখতে বেশ গৌরকান্তি, স্থূলকায়, বয়সেই 30-এর মতন হবে। পরনে তার একটা বিলেতি পাতলা কালো পেরে ধুতি, গায়ে লং ক্লথের কামিজ, মাথার সমান সিঁথি কাটা, পায়ে একজোড়া ঠনঠনের চটি জুতো। সব মিলিয়ে বাহ্যিক স্বভাব বেশ ভদ্রসভ্য আর বাবুয়ানি। বুঝলাম ইনি সেই কম্পাউন্ডার মশাই। আমি তার উদ্দেশ্যেই জিজ্ঞাসা করলাম, তা আপনি কি পাশের ডিসপেন্সারিতে কম্পাউন্ডারে কাজ করেন নাকি? যদিও তাকে আমি প্রশ্নটা বেশ কড়াসুরেই করলাম, তো তার জন্যই কিনা জানি না, সে আমার জিজ্ঞাসা শুনে কেমন জানি ঘাবড়ে গিয়েছিল মনে হলো। তার ফ্যাকাশা মুখটা দেখে আমার কেন জানি একটু খটকাই লাগলো। পরক্ষণেই মনে হলো হয়তো এর আগে কখনো কোনো পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েনি, তাই হয়তো খানিকটা ভয় পেয়ে গিয়েছে। আমি গলার স্বর একটু স্বাভাবিক রেখে আবার এই একই প্রশ্ন করতে গেলাম, তা আপনি কি পাশের ডিসপেন্সারিতে? আগে আগে হ্যাঁ, আমি এই পাশের ডিসপেন্সারিতে কম্পাউন্ডারে কাজ করি। আপনার নাম? আমাকে মনমোহন দাস। নিবাস? আজকাল এই ডিসপেন্সারিতেই থাকছি। কতদিন কাজ করছেন এখানে? তা প্রায় 3 বছর হতে চললো। তার আগে কোথায় থাকতেন? সিমলায় আমার মাসির বাড়িতে। আচ্ছা, তা আপনি এই মৃত্যুর ব্যাপারে কিছু জানেন নাকি? জানি বলতে ওই বেলা 8টা নাগাদ ওই রামচন্দ্রবাবু বাড়িতে ফিরে এসে যখন ভয়ানক চিৎকার করছিলেন, তখন আমি জানতে পারলাম যে ওই রামের বাড়ির দরজা খোলা হয়নি। এই বাড়ির সদর দরজা খুব সকালেই খোলা হয় কিনা, কিন্তু আজ তা হয়নি দেখে আমার কেমন একটা সন্দেহ হলো। আমি রামবাবুকে দরজা ভেঙে ঘরে ঢোকার পরামর্শ দিতেই উনি রাজি হয়ে গেলেন। তারপর আমরা দুজনে ঘরে দরজা ভেঙেই দেখি এই কাণ্ড। তখনই পুলিশকে সংবাদ দেওয়া হলো, আর তারপরই। মনমোহন দাসের কথা শেষ হওয়া মাত্রই ঘরে ঢুকলেন ডাক্তারবাবু। আমি রামচন্দ্রকে আপাতত বাইরে গিয়ে অপেক্ষা করতে বললাম। তারপর ডাক্তারবাবু নিজের সমস্ত সরঞ্জামপাতি বের করে খুঁটিয়ে লাশ পরীক্ষা করতে শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, শ্বাসরোধ করে মৃত্যু হয়েছে দারোগা বাবু। ভিকটিমের চোখ মুখের অবস্থায় তার সবচেয়ে বড় প্রমাণ। তবে হ্যাঁ, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তার মানে এই নয় যে গলায় দড়িটা দেবার জন্যই তা হয়েছে। আশা করি বুঝতে পারছেন আমি ঠিক কি বোঝাতে চাইছি। এটা মোটেও আত্মহত্যা নয়। ঘরে তখন পিনপত নীরবতা।
এক মুহূর্তের জন্য কেউ ভাবতে পারেনি যেটা আত্মহত্যা না হয়ে খুন হতে পারে। ডাক্তারবাবু বলে চললেন, যদি গলার দড়িতে এই মহিলার মৃত্যু হতো, তাহলে গলায় দড়ির গিঁটটা যেখানে আছে সেটা ওইখানেই থাকতো না, যে বেরিয়ে পড়তো। দু হাতের বুড়ো আঙুল কিছুটা হলেও বেঁকে যেত, ঘাটটা ঈষৎ কাত হয়ে থাকতো। কিন্তু এর কোনোটাই যখন হয়নি, তার মানে কখনোই এটা আত্মহত্যা হতে পারে না। আর সেটা যদি না হয়ে থাকে, তাহলে তো বলতে হয় এটা খুন। ডাক্তারবাবুর কথা শুনে আমি সন্তুষ্ট হলাম, কেননা লাশের প্রাথমিক পরীক্ষা করে আমারও মনে হয়েছিল বড়সড় কোনো অসঙ্গতি আছে। কিন্তু আমার ধারণা নিয়ে আমি কোনো উচ্চবাচ্য করলাম না। আমার ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন কম্পাউন্ডার মনমোহন দাস। হঠাৎই তিনি আজুভাবে হাসতে হাসতে বলে উঠলেন, তবে কি কাল রাতে রামচন্দ্র বাবুর বাড়িতে ভূত ঢুকেছিল নাকি? তারপরে এই রামের বড় বউকে খুন করে এভাবে ঝুলিয়ে দিয়ে গেছে। মনমোহন বাবুর এমন টিটকিরি করে কথা বলার ধরনে আমি চারপর নাই বিরক্তই হলাম। হাচম কেমন কটূক্তিতে ডাক্তারবাবু রেগে গেলেন, কড়া স্বরে বলে উঠলেন, আমি তো আপনাকে কোনো কথা বলিনি। এখানে তো স্বয়ং ইন্সপেক্টর বাবু উপস্থিত আছেন, কিছু বলার হলে তিনি বলবেন। আপনি কে? কি নাম আপনার? আগে আমার নাম মনমোহন দাস, আমি এই পাশে ডিসপেন্সারিতে ওই কম্পাউন্ডারে কাজ করি। তো আপনি উপযাচ্য হয়ে কথা বললেন কেন? তাছাড়া মিতার সঙ্গে আপনার কি কোন রকম সম্পর্ক আছে নাকি? আগে না, কোনো সম্পর্ক নেই। আমি তো কায়স্থ রামচন্দ্র যাতে তো মুচি। আর আর আমি উপযাজক হয়ে কথাটা বললাম কারণ আপনার ধারণা শুনে আমার খুব আশ্চর্য লাগলো আর কি। সেই জন্যই আচমকা মুখ দিয়ে কথাখানা বেরিয়ে গেছে। এই অপরাধ হয়ে থাকলে মার্জনা করে দিবেন বাবু, আমি অত বুঝে বলি নাই। ডাক্তারবাবু আর কোনো কথা বললেন না, আমিও আর কিছু মন্তব্য করলাম না। এদিক ওদিক আরো একবার পর্যবেক্ষণ করে কিছুক্ষণ পর ডাক্তারবাবু চলে গেলেন। বাইরে তখনও লোকের ভিড় ভালোই রয়েছে। আমি কনস্টেবলদের ডেকে বললাম, এই তোমরা বাইরের ভিড়টা একটু খালি করো তো, আর দেখবে ভেতরে যেন কেউ না ঢুকতে পারে। আর এখন এই ঘর থেকে আপাতত সবাই বেরিয়ে যান, আমি আরো একবার ভালো করে ঘরটা দেখব। সবাই বেরিয়ে গেলে আমি একান্তে চারপাশটা আরেকটু ভালোভাবে খুঁজতে লাগলাম, যদি কিছু পাওয়া যায়। আর ঠিক তখনই ঘরের একদম কোণের দিকে আমার কিছু একটা চোখে পড়ল। তাড়াতাড়ি এগিয়ে গেলাম সেদিকে, দেখি একটা রুমাল পড়ে আছে মাটিতে। আমি নিচু হয়ে সেটা হাতে তুলে নিলাম। রুমাল দেখে তো বেশ দামি মনে হচ্ছে। আর সেটা কিসের গন্ধ? রুমাল থেকেই তো ক্লোরোফর্ম। যেখানে একটা ভাঙা খুঁটি ছাড়া তো আর কিছু নেই, সেখানে সেখানে এত দামি একটা রুমাল এ ঘরে এলো কিভাবে? দিন শেষে ভালো করে খেতে পেতো কিনা ঠিক নেই, সেখানে এমন দামি রুমাল এখানে থাকবে বলে তো মনে হয় না। তার উপর আবার এটাতে ক্লোরোফর্ম লেগে রয়েছে। ব্যাপারটা, রুমালটা খুব সাবধানে নিজের কাছে রেখে বেরিয়ে এলাম ঘর থেকে। বাইরেই দাঁড়িয়েছিল রামচন্দ্র। ডাকলাম তাকে, জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার বড় বউয়ের চরিত্র কিরকম ছিল? আমার প্রশ্ন শুনে রামচন্দ্র কতটা অবাক হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল আমার দিকে। অবশেষে ধীর স্বরে বলল, আগে হুজুর, আমি যতটুকু জানি কালীর চরিত্র তো ভালোই ছিল, ও তো খুব একটা খারাপ কিছু ছিল তো কোনোদিন দেখিনি। তাহলে তুমি আবার বিয়ে করলে কেন? এমনও তো নয় যে প্রথম পক্ষে তোমার কোনো সন্তানাদি হয়নি। তবে আসলে কালী বড় মুখরা ছিল বাবু, সে সবসময় আমার সঙ্গে ঝগড়া করতো। এক একদিন বিবাদ তো এতই চরমে উঠতো যে বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে যেতাম আমি। অবশেষে একদিন বাড়ি থেকে রাগ করে বেরিয়ে চলে যায়, এবার তার 1 মাস পর বিয়ে করে বাড়িতে ফিরে আসি। তার আগেই তোমার ছেলে হয়েছিল? হ্যাঁ,
আমি যখন দ্বিতীয় বিয়ে করি আমার ছেলের বয়স তখন ওই 1 বছরের মতন। তা এই বাড়িতে কি আর অন্য কোনো পুরুষের যাতায়াত ছিল? চেনা বা অচেনা এমন কেউ? আগে আগে না হুজুর। তখনকার মতো আর কাউকে কোনো প্রশ্ন করলাম না। রামচন্দ্র তার পুত্র ও ছোট বউকে নিয়ে আপাতত কাছেই এক আত্মীয়ের বাড়িতে থাকতে চলে গেল। বাড়িতে তালা দিয়ে আমি বেরিয়ে আসলাম। ইতিমধ্যে গাড়ি এসে মৃতদেহটা নিয়ে হাসপাতালে চলে গেল। আমিও ফিরে গেলাম থানায়। স্যার, চা খাবেন? নিয়ে আসি? না থাক, লাগবে না, তুমি যাও এখন। আর শোনো, লক্ষ্য রেখো আমার অনুমতি ছাড়া যেন কেউ আমার ঘরে এখন না ঢোকে। আচ্ছা স্যার। থানায় ফিরে এসে কিছুক্ষণ নির্জনে বসে কেসটা নিয়ে চিন্তা ভাবনা করাটা বড়ই জরুরি ছিল। মনে মনে ভাবতে লাগলাম, কি করলো এটা? কে? কালী যদি আত্মহত্যা করতো তাহলে ডাক্তারবাবু যে কটি পয়েন্ট বললেন তার মধ্যে নিদেন পক্ষে কোনো 2-1টার লক্ষণ তো থাকতোই, কিন্তু এখানে তো তেমন কিছু। আর এই রুমালটার মধ্যে ক্লোরোফর্মের গন্ধ বোঝাই যাচ্ছে। এটা দিয়ে আসামি প্রথমে কালীকে অচেতন করে তারপর তার গলা টিপি হোক আর ফাঁসতেই হোক খুনটা করে। অজ্ঞান হয়েছিল বলে কালীর মুখে তেমন কোনো বিকৃতি ফুটে ওঠেনি। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেও তো কালীর সম্পর্কে খারাপ কিছুই পেলাম না। রামচন্দ্র বলছে কালীর চরিত্রে কোন রকম দোষ ছিল না, আর না থাকারই কথা। যাদের চরিত্রে দোষ থাকে, যে রমণী কুলোটা, সে আর যাই হোক স্বামীর সঙ্গে সহজে বিবাদে জড়ায় না, বরঞ্চ সারাক্ষণ তোষামত করে, পাছে ঝগড়া ঝামেলা না হয়, পাছে স্বামী যদি তাকে কোন রকম সন্দেহ করে। কিন্তু কালী যখন তার স্বামীর সঙ্গে প্রায় ঝগড়া করত, তখন আর যাই হোক চরিত্রের দোষ তার সত্যি ছিল না। কিন্তু তাহলে ওই ঘরের মধ্যে এই রুমালটা এলো কি করে? সাধারণ রুমাল হলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এর দাম 9 করে 4 আনা তো হবেই। যারা 3 রাত হাড় ভাঙা পরিশ্রমের পর কেবলমাত্র 2 বেলা খাবার কোন রকমে জোগাড় করে, তাদের কাছে দামি রুমাল তো দূরে থাক, রুমালের ব্যবহারই বিলাসিতা। সুতরাং এই রুমাল যে হত্যাকারী তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু এতে তো কোনো চিহ্ন নেই যে সেই সূত্র ধরে কেসের সমাধানের দিকে এগোনো যাবে। তাহলে কেমন করে তাকে শনাক্ত করব? কিভাবে সন্ধান পাবো সেই আসামির? না, কিছু বোঝা যাচ্ছে না। এই শোনো, তোমরা দুজন বাড়ির 4-5টা, বিশেষ করে ওই পেছনের দিকটা একবার ভালো করে ঘুরে দেখো তো। কিছু ক্লু পেলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। দুজন কনস্টেবলকে নিয়ে দুপুর নাগাদ আরেকবার এলাম রামচন্দ্রের বাড়ি। ভেতর ঘরের মেঝেটা দেখে মনে হলো গত রাত্রে 3 লোক ওই ঘরের মধ্যে ছিল। মোট 3 জোড়া পায়ের ছাপ। রামচন্দ্র, তার ছোট বউ বা ছেলে কেউই বাড়িতে ছিল না। কালী একাই ছিল ভেতর বাড়িতে, সুতরাং কেবল তারই পায়ের ছাপ থাকা উচিত। তবে আর 2 জোড়া পায়ের ছাপ এলো কি করে? সকালে যারা ঘরে ঢুকেছিল তারা তো কেউই ভেতর ঘর অব্দি যায়নি। আবার এমনও হতে পারে এগুলো অন্য দিনের পায়ের ছাপ, পরে এপাশে কেউ আসেনি বলে হয়তো এগুলো এখনো মুছে যায়নি। এবার রামচন্দ্রকে ডেকে এ ব্যাপারে তদারক করা দরকার। এই বাইরে কে আছো? এবার তাড়াতাড়ি গিয়ে রামচন্দ্রকে ডেকে নিয়ে এসো তো। আমার নির্দেশ পেয়ে একটা কনস্টেবল ছুটল রামচন্দ্রকে ডাকতে, আর ঠিক তখনই আমার সেই কম্পাউন্ডার বাবুটার কথা মনে পড়ল।
লোকটার বেশভূষা, কথাবার্তা শিক্ষিত বা মার্জিত মনে হলেও তাকড়াই চেহারা দেখে অচম্বিতে বেশ ভয়ই লাগবে। মুখ দেখে কেন জানি মনে হয় লোকটা বেশ চাপা স্বভাবের, সহজে মুখ খোলার পাত্র না। নামটি নেহাত মন্দ না, মনমোহন। রামের সঙ্গে তো বেশ ভাব দেখলাম। কি জানে, রামের বাড়ির ভেতর পর্যন্ত হয়তো তার যাওয়া আসা ছিল। বোধহয় মেয়েদের সঙ্গেও তার বেশ আলাপ জমে। প্রাথমিকভাবে তার সঙ্গে কথা হয়েছে ঠিকই, কিন্তু এবারে অন্য কোনোভাবে তার সঙ্গে একবার কথাবার্তা বলে দেখতে হবে। দেখা যাক, যদি কিছু একটা করে তার কাছ থেকে কোনো বাড়তি কথা আদায় করা যায়। বাবু, আমাকে ডেকে পাঠিয়েছিলেন? কে? ও, রামচন্দ্র, এসো। ডেকেছিলাম তোমাকে। শোনো রাম, তোমার বড় স্ত্রী উনি কিন্তু আত্মহত্যা করেননি। কেউ খুন করে অমন ভাবে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। আমার কথা শুনে রামচন্দ্র আতঙ্কে শিউরে উঠল। সহসা তার মুখ দিয়ে আর কোনো কথাই বেরোচ্ছিল না। কোনো রকমে কাঁপা কাঁপা স্বরে সে অস্ফুটে বলে উঠল, কি বলছেন বাবু? কে কে করলো এমন? এমন সর্বনাশ আমার! কিভাবে করলাম এমনটা? কে বাবু? কে করেছে এমনটা বাবু? যতদূর বোঝা যাচ্ছে কেউ বা কারা তোমার স্ত্রীকে প্রথমে অজ্ঞান করে তারপরে গলা টিপে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। ঠাকুর, ঠাকুর, আমি কি শুনলাম? আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি ঠাকুর, তাহলে কেন আমার সঙ্গে এমন হলো? কে করলো হুজুর এমনটা? কে করলো হুজুর? দেখো, এখন এসব কান্নাকাটি জুড়ে সময় নষ্ট করে লাভ নেই। তার চেয়ে ভালো হবে এটাই, যদি সঠিকভাবে তদন্তে সহযোগিতা করো। আর যে জন্য ডেকেছিলাম তোমায়, যে ঘরে লাশ পাওয়া গিয়েছে সেটিকে ব্যবহার করতো। আগে আগে সেটা কালীর ঘর। কালী আর আমি ছাড়া সে ঘরে তো আর কেউই আর যেত না খুব একটা। সম্প্রতি মানে এই ধরো বিগত 2-3 দিনের মধ্যে কি কোনো লোক সেখানে গিয়েছিল? হয়তো আমার ছোট স্ত্রী দুঃখী কিংবা কিংবা আমার ছেলের পঞ্চানন গিয়ে থাকবে। এরা ছাড়া তো আর বাড়তি মানুষ এই বাড়িতে 1 মাস হলো নাই। ওই 1.5 মাস মতন আগে আমার বোন তো শ্বশুর বাড়ি গিয়েছে। তার সঙ্গে গিয়েছে? তোমার ভগ্নিপতির সঙ্গে? সে কি এই বাড়িতে এসেছিল? না হুজুর, উনি অনেক আগে মারা গিয়েছেন। বোনকে আমি তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। কিন্তু কিন্তু আপনি কেন এসব জিজ্ঞেস করছেন হুজুর? কি হয়েছে? কি হয়েছে বাবু? জিজ্ঞাসা করছি কারণ ওই ঘরে যদি বাড়তি লোক নাই এসে থাকে, তবে সেখানে আরো 2 জনের পায়ের ছাপ মিলল কেন? তার মানে বাড়তি 2 জন কেউ তার ঘরে গিয়েছিল, যাদের খোঁজ তুমি জানো না। পায়ের ছাপগুলো তো দেখে একজন পুরুষ আর একজন মহিলার বলেই মনে হয়। যদি ধরেও নেই মহিলাটি তোমার বোন, তবে পুরুষটিকে, তবে কি কালীর ঘরে অন্য কোনো লোক ঢুকেছিল? কে সে? আচ্ছা, পাড়ায় কোনো লোকের সঙ্গে কালীর আলাপ পরিচয় ছিল? মানে এমন কেউ যে কালী সূত্র ধরিয়ে এই বাড়িতে যাতায়াত করতো? না হুজুর, এমন তো কেউ। বরং আমার ছোট স্ত্রীকে কোনো লোকের সঙ্গে কথা বলতে বলতে দেখলে কালী তাকে যথেষ্ট বকাবকি করতো। তা তোমার ছোট বউয়ের সঙ্গে কি পাড়ার কারো সদ্ভাব আছে নাকি? সদ্ভাব কিনা জানি না হুজুর, তবে আলাপ আছে ওই 2-5 জনের সঙ্গে। তাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে পারবে? খুব পারবো হুজুর, খুব পারবো। সম্ভবত আপনি 2 জনকে দেখেওছেন। কোন 2 জন বলো তো? ওই তো একজন হচ্ছেন কম্পাউন্ডার বাবু, ওই মনমোহন দাস, আর তার সঙ্গে আমার ছোট স্ত্রী দুঃখী বেশ আলাপ আছে। তিনি তো ওই দুঃখীকে দিদি বলে ডাকেন। দিদি? কিন্তু তখন তো তিনি বললেন তিনি আর তোমরা স্বজাতি নও, কোন রকম আত্মীয়তার সম্পর্ক নেই। তাহলে দিদি ডাকেন কেন? ঠিকই ধরেছেন, কোন রকম সম্পর্ক নেই। দুঃখী প্রথমে তাকে দাদা বলে ডাকতো, আজকাল থেকে তিনিও দুঃখীকে দিদি বলে সম্বোধন করছেন। বুঝলাম। অপরজনকে যাকে আমি দেখেছিলাম বলছিলে?
আমাদের দোকানের পাশে থাকে সে। আর সকালে সেও ছিল এখানে, আপনার পাশেই দাঁড়িয়েছিল। ওর নাম ঈশান। বয়স কত? তা বয়স হয়েছে, চুল টুল পেকে গিয়েছে, অর্ধেক দাঁতও পড়ে গিয়েছে বলা চলে। সে কি তোমাদের স্বজাতি? হ্যাঁ হুজুর, ওই কালীর দূর সম্পর্কের মামা। আচ্ছা, তা এবারে দুঃখী মানে তোমার ছোট বউয়ের সম্পর্কে কিছু বলো তো। তার স্বভাব চরিত্র? ভালো হুজুর, ভালো ভালো। দুঃখীর মধ্যে কোনো বদগুণ নেই হুজুর, কোনো খারাপ স্বভাব নেই হুজুর। হ্যাঁ। দেখো রামচন্দ্র, তোমার বড় স্ত্রীর মৃত্যু কিন্তু স্বাভাবিক নয়, বড় কষ্ট পেয়ে মরেছে সে। যদি দুঃখীকে তুমি কখনো এমন কিছু করতে দেখেছো বা শুনেছো তাহলে বলে দাও, তাতে তোমার লাভ বই ক্ষতি হবে না। সত্যি বলছি হুজুর, দুঃখী খুব ভালো। সে খারাপ হলে আমাকে কখনো এত তোষামত করে চলতো না হুজুর। বটে। তা কালীর কি এ তল্লাটে কোনো শত্রু আছে, মানে কারোর সঙ্গে কোনো পচসা বা কথা কাটাকাটি? না হুজুর, কালী আমার সঙ্গে খুচকা ঝগড়াঝাটি করতো ঠিকই, কিন্তু পাড়ার কারোর সঙ্গে কখনো ওর কোনো রকম খিটির মিটির লাগেনি। সত্যি বলতে ও বাইরের কারোর সঙ্গে তেমন খুব একটা মেলামেশা করতো না বাবু। আমাকেও সবাই বেশ এখানে পছন্দ করে, কারোর সঙ্গে তো কোনোদিন কোনো মনোমালিন্য নেই আমাদের, কিন্তু তারপরেও জানি না কেন এইসব। বেশ, তুমি এবার আসতে পারো, প্রয়োজনে পরে আবার ডেকে পাঠাবো। ধরে থাকো, ধরে থাকো ওসমান, লাগামটা ভালো করে ধরে থাকো। আমি 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 গাড়িটা সামলাচ্ছি। আমি আপনাকে সাহায্য করছি বাবু। ভাগ্যিস ভাগ্যিস আমি চটচল্লি গাড়ি থেকে নিয়ে পড়লাম, তাহলে আজ একটা যাচ্ছাদের রকমের দুর্ঘটনা ঘটে যেত। তা তা তোমার ঘোড়া দুটোর হলো কি হঠাৎ? কি জানি বাবু, বোধহয় পায়ে কিছু ফুটেছে। এই দেখুন না বাবু, গাড়িটার বড় ক্ষতি হয়ে গেল। সামনের চাকাটা ধরে রাখার লোহার বেন্ডিটা তো খুলে গেছে। ও নিয়ে তুমি ভেবো না, যাওয়া বড় হয়ে গিয়েছে। তুমি বরং দেখো আশেপাশে কোনো মিস্ত্রি বিস্ত্রি পাও নাকি। আমি ততক্ষণ এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছি। যাও। যাকে হুজুর, আমি এক্ষুনি গিয়ে খুঁজে আনছি। এই যে কি বিপদে পড়লাম, কাছে পেরিয়ে যত সব আপদ এসে উপস্থিত হয়। আর কতক্ষণ যে এখানে এরকম দাঁড়িয়ে। আগে বলছি যে, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আরে আপনি অতক্ষণ ধরে এখানে এরকম দাঁড়িয়ে আছেন কেন? তা দেখলাম আপনার ওই ঘোড়ার গাড়িটা গরম পড়ে যাচ্ছিল। ভাগ্যিস বাড়াবাড়ি কিছু হয়নি। আপনি আসুন না, কাছে আমি থাকি, আমার একটা ডিসপেন্সারিতে কাজ করি। যতক্ষণ কোচওয়ানের মিস্ত্রি এসে গাড়িখানা সারাচ্ছে, আপনি আমার ডিসপেন্সারিতে একটু জিরিয়ে নেবেন। চলুন চলুন। না না, আপনি আবার খামোকা কষ্ট করতে। আরে না না, কষ্ট কিসে। হ্যাঁ দিন দিন, আপনার হাতের ব্যাগটা দিন। আরে আসুন আমার সঙ্গে, আসুন। আচ্ছা বেশ, এত করে যখন বলছেন চলুন, যাওয়াই যাক। এই তো আমরা চলে এসেছি। এই দেখুন, আমি এই ডিসপেন্সারিতে ওই কম্পাউন্ডারে কাজ করি। এই চেয়ারে বসুন। বসুন। তা মশাই, চুরুট চলে নাকি? চুরুট, খাসা বিলিতি চুরুট আছে আমার কাছে, খোদ ইতালি থেকে এক্সপোর্টে আসা। নিন নিন নিন, নিন। না না, এসবের আমি তেমন একটা খাই না, তবে আপনার এরকম ভদ্রসুলভ আতিথেয়তায় আমি খুব সন্তুষ্ট হয়েছি। দিন, আপনার মান রাখতেই না হয় একটা খেলাম আজ। তা মশাইকে তো দেখে ডাক্তার বলি মনে হচ্ছে। না মানে আপনার ব্যাগে থাকা যন্ত্রপাতিগুলো দেখে তাই মালুম হচ্ছে আর কি, সেই জন্যই জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ ওই আর কি। তা কাছে পিঠে কোথাও ঘোড়ার গাড়ি সারাবার মিস্ত্রি আপনার জানা আছে? কি যে বলেন, আমরা তো সামান্য লোক, গাড়ি ঘোড়ার কথা তো ভাবতেই পারি না, তার উপর আবার এই সারানোর মিস্ত্রির খোঁজ। কিন্তু চটি ছিলে তো কোথায় সেলাই হয় তা বলতে পারি।
আমাদের যাত্রার একমাত্র সম্বল হচ্ছে যে পা দুখানি, তার যত্ন যে বিশেষভাবে না, মানে জুতোর কথা বলছি আর কি। ভারী মজার মানুষ তো আপনি। আচ্ছা, এখানে আশেপাশে তো কোনো আস্তাবল নেই? হ্যাঁ, ভালো মনে করেছেন মশাই। আজ একটা আছে বটে, ওই জমিদ্রদ্দি সর্দারের রাস্তা বল, আপনার কোচুয়ার মতো সেইখানেই গিয়েছে। ব্যাপারটা আমার মনে ছিল না তখন। তা সেটা এখান থেকে কতটা দূর হবে? মানে 1 ঘন্টার মধ্যে কি গাড়িখানি মেরামত হবে? যদি একান্ত না হয় তাহলে তো আমাকে একটা ভাড়া গাড়ি করে যেতে হবে। তা কোথাও ডাক্তার আছে নাকি? আগে হ্যাঁ, একটা একটা অপারেশন আছে ছোট, ওই ফোঁড়া আর কি, ছোট। ও বাবা, কোথায় হয়েছে? আরে বড় খারাপ জায়গায় হয়েছে, ওই হিপ জয়েন্টের ওপর। ব্যাপারটা গুরুতর। তা ফোঁড়ার মুখ হয়েছে নাকি? না, ওই রকম জায়গায় ফোড়া হলে প্রায় মুখ হয় না, আর এসবের অস্ত্রোপচার নিতান্ত সহজ নয়। সে আর বলতে, ঠিকই বলেছেন। লোক হয়তো ভাবে সামান্য ফোড়া আর কি, কিন্তু আপনার বা আমার পেশার মানুষদের কি আর ভাবতে আছে বলুন? আরে বলবেন না, আমাদের বাবু তো একবার ফোড়ার অস্ত্রোপচার করতে গিয়ে একটা শিরা কেটে ফেলেছিলেন একবার। শেষে তড়িঘড়ি বিলিতি ডাক্তার ওই হ্যারিস সাহেব এলেন, তারপর তো কোনো রকমের রবি বেঁচে উঠলো। সত্যি ভয়ানক ব্যাপার বটে। তা আপনার নামটা কি মশাই? আপনার সঙ্গে আলাপ করে তো বেশ ভারী ভালো লাগছে। আজকাল সমাজে অনেক লোকজনের দেখা মেলে যাদের পোশাক পরিচ্ছদ দেখে ভদ্রলোক মনে হলেও প্রকৃতপক্ষে হচ্ছে নরাধম। তবে আপনি যে একদম খাঁটি মানুষ, তাই অল্পক্ষণ কথাতেই বুঝলাম। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আপনার মতন এরকম বড় দপের মানুষ আমাকে এসব বলছেন, এ তো আমার ইহজীবন ধন্য হলো। তা আমার নাম হচ্ছে শ্রী মোহন দাস। হ্যাঁ, বেশ বেশ। তা আপনার বাবুর নামটা? আগে তারিণী প্রসাদ বোস, ওই এমবি। বলেন কি মশাই, এটা তারিণী বাবু ডিসপেন্সারি? কিন্তু তার নিজের বাড়িতেই তো ডিসপেন্সারি রয়েছে। আগে ঠিকই বলেছেন, এটা উনি নতুন খুলেছেন। উনি খুব একটা এখানে আসেন না, আমি পুরোপুরি বলতে গেলে দেখি, আর প্রয়োজন হলে ওনাকে ওই বাড়ি থেকে ডেকে পাঠাই। ও বাহ! তা আপনি কতদিন কম্পাউন্ডারি ডিগ্রি পাশ করেছেন? ওই হলো 5 বছর ধরুন, এখানে কাজ করছি আজ ওই 30 বছর ধরে। তারও আগে একটা ওই প্যান্টের ওষুধের দোকানে কাজ করেছি যদিও। তাহলে তো আপনার ঘাড়ে বড় দায়িত্ব। সারাটা দিনই তো এখানে থাকেন বোধহয়। হ্যাঁ, ওই আর কি। এই ডিসপেন্সারি এখন আমার থাকার জায়গা, বুঝলেন কিনা? সত্যি আপনার মতন পরিশ্রমী মানুষ আজকাল আর দেখাই চায় না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি আপনাকে। আপনাদের ওই ডিসপেন্সারিটার কাছে এই বাড়িটার সামনে এত পুলিশি পাহারা বসেছে কেন? মানে কোনো কারণ টারণ আছে কি? আরে ও হচ্ছে ওই রামচন্দ্র মুচির বাড়ি। আরে একটা খুন হয়ে গেছে। বলেন কি? খুন? কে করলো? মানে কবে হলো? আরে ওই তো কাল রাত্রে। আমি তো ভেবেছিলাম মেয়ে ছেলেটা আত্মহত্যা করেছে নাকি, কিন্তু পুলিশ নাকি এখন বলছে লোকে মেরে নাকি ওকে ঝুলিয়ে রেখেছে, এরকম কথা। বাবা, কি ভীষণ কথা! তা হত্যাকারী কি ধরা পড়েছে? ছাড়ুন তো, আরে ওসব কিচ্ছু না, কাউকে ধরতে পারেনি এখন। তা বাড়িতে আর কেউ ছিল না? আরে ওই রামচন্দ্র মুচির তো আবার 2টো বিয়ে, বুঝলেন কিনা? এবার যে মরেছে সে হচ্ছে প্রথম পক্ষ, আর ঘটনার সময় ও বাড়িতে ছিল না, দ্বিতীয় পক্ষকে নিয়ে কোথায় যেন গিয়েছিল। কাল ফিরে এসে দেখে এইসব কাণ্ড, বুঝলেন কিনা? বাবা, 2টো বউ নিয়ে এই বাজারে একসঙ্গে বাস করেন? পরিহারই বুকের পাটা। আর আপনার সঙ্গে কথা বলে তো মনে হচ্ছে রামচন্দ্র বোধহয় দ্বিতীয় পক্ষকেই বেশি ভালোবাসতেন, তাই তিনি ছোট বউকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন, আর ওই জন্যই মনে হয় ওই বড় স্ত্রী অভিমানে গলায় দড়ি দিয়েছে। কিন্তু বাড়ি সহজ হিসেবে, তাই না? আরে বটেই তো। আরে কোনো বুদ্ধিমান লোকই ধরতে পারবে এই সহজ কথাটা, অথচ ওদিকে পুলিশের দেখুন কিরকম সব অন্যরকম সন্দেহ করছে, হন্য হয়ে খুনি খুঁজছে। চত্বর যাকে সে আর আমার আপনার কি, যা তদন্ত করছে করুক, ওরাই ওদের কাজ ভালো বোঝে কি। সেই সেই। তা আপনি যদি বিচক্ষণের মতোই কথাগুলো বললেন। যাই হোক, আচ্ছা এবারে উডি মনমোহন বাবু। আরে চললেন কোথায়? আরে একটু অপেক্ষা করুন না। আরে কোচওয়ান তো ফিরে আসবে নিশ্চয়ই,
আসলে আপনার মতন বড় বাবুর মানুষের সঙ্গে তো সচরাচর অত দেখা হয় না, আবার আমার কথায় গুরুত্ব দেওয়ার মতন মানুষও খুব অভাব, বুঝলেন তো। তা বসুন বসুন, বড় ভালো লাগছে কথা বলতে। আমি বলে একটা কাজ করি, দাঁড়ান এই ভেতর থেকে চাকরকে বলি তামাক নিয়ে আসতে, দাঁড়ান। বলছেন? বেশ, তাই না হয় হলো। যাই বলুন, আপনি কিন্তু বড় শৌখিন মানুষ মশাই। তা আপনি তো এই তল্লাটে অনেকদিন আছেন বললেন। এই ডিসপেন্সারিটা তো ওই বাড়ির প্রায় একদমই কাছে। তো কখনো তুই সতীনের কোন দল শুনতে পেতেন নাকি? ভালো বলেছেন, ভালো বলেছেন। আরে শুনবো না আবার? দুই সতীনের কোন দিন ঝগড়া বিবাদ হয়নি তাই জিজ্ঞেস করুন। আর কদিন এভাবে চললে বেচারা রামচন্দ্র খুব শিগগিরই বেবাগী হয়ে যেত। তাহলে বলি শুনুন। আরে ওই প্রায় এক সপ্তাহ মতন হবে, বুঝলেন। রামচন্দ্রের ছোট বউ দুঃখী বলেছিল সে আর বড় সতীনের সঙ্গে আর একসাথে আর কিছুদিন থাকবে না। বড় বউ তাকে অনেক বোঝালো, তা সেও শোনে না। অবশেষে বড় বউ হার মারল। দুঃখীর কথা মতন বড় বউ তাকে রান্নার জন্য চাল দিল। ওই আজকের মতন হবে সেটা। ব্যাস, সেই দেখে দুঃখীর রাগ আরো বেড়ে গেল। আবার শুরু হলো কোন্দল। আরে পাড়ার প্রতিবেশী এসে দৌড়ে জমা হলো সব মজা দেখবার জন্য। এদিকে দুঃখীও কথা শোনাতে ছাড়ে না, আবার ওদিকে বড় বউ মানে কালীর গলাও তখন সপ্তমে চড়েছে। আরে আর এই ছিল এই ঝগড়াঝাটির ধরন, কি আর বলেন দিকে। তা সতীন মিলেমিশে থাকবে এই নজির তো বিরল। আশা করাও মূর্খামি। তা কোন বইয়ের বেশি দোষ বলে আপনার মনে হয়? অবশ্যই বড় বউয়ের। আরে মা কি মরেছে, বেশ হয়েছে। এই বেচারা দুঃখীটার হাড় জুড়িয়েছে। জানেন তো, ওই রাক্ষুসে কালী দুঃখীকে ভালো করে খেতে দিত না। স্বামীর অবর্তমানে যাচ্ছে ওই অত্যাচার করতো তার উপর। হ্যাঁ, আপনি কেমন করে এই কথা জানলেন? হ্যাঁ আমি মানে ওই দুঃখীর কাছে শুনেছি। আসলে দুঃখী আমার দাদা বলে ডাকে কিনা, আমিও দুঃখীকে ওই দিদি বলে সম্বোধন করি আর কি। বাহ, এ তো খুব ভালো সম্বন্ধই মনে হচ্ছে। আগে থেকেই বুঝি দুঃখী দেবীর সঙ্গে আপনার আলাপ আছে বুঝি? না মানে একদমই না, এখানে এসেই আলাপ আর কি। কি আপনি তো ঘামছেন কেন মনমোহন বাবু? আরে শরীর টরীর খারাপ লাগছে নাকি? আসলে অনেকক্ষণ ধরে একটানা কথা বলছেন তো, তাই হয়তো। আচ্ছা, একটু জল খাবেন? ওই তো কুজো রাখা, দাঁড়ান আমি এনে দিচ্ছি, দাঁড়ান। আপনাকে ধন্যবাদ। আপনি বড় সরল মানুষ। আসলে ওই শরীরের তাপটা হঠাৎ বেড়ে গিয়েছিল বোধ হয়, যা গরম পড়েছে। যাকে তা কি যেন বলছিলাম? ওই তো আপনার দুঃখীর কথা। আগে আমার দুঃখী না মানে তা বলছি ওই দুঃখীর বয়স কত হবে? আরে পুরো কচি মশাই, একদম ছোট। আরে আপনাকে দেখাতে পারলে বেশ হতো, তখন বুঝতেন রামচন্দ্র মুচির কেমন কপাল খুলে গিয়েছে। দেখেও বা কি হবে বলুন? পরের জিনিসের লোভ না করার সতর্কবাণী পড়েছিলাম সেই ছোটবেলায় বিদ্যাসাগর মশাইয়ের লিখিত এই ৩য় ভাগে। সেই কথা কি আর সহজে বলা যায়? আপনি কিন্তু বেশ রসিক মশাই। কিন্তু কিন্তু আপনি কি ভাবছেন বলুনটা? হ্যাঁ, দ্রব্যটা কি আমার নাকি? হ্যাঁ, আলবাত। এই কাতরতার লক্ষণ আমরা পুরুষ জাতি ভিন্ন কেউ চেনে না। কি আরে কি যে বলেন মশাই! স্বয়ং আপনিও যদি দুঃখীর মনস্তাপের কথা শোনেন না, আপনারও দুঃখ হবে। আরে দুঃখীর সঙ্গে দুদণ্ড বসে কথা বলে আর আপনিও স্থির থাকতে পারবেন না। তার বয়স তো তার মোটে 16 কি 17 হবে। ওদিকে রামচন্দ্র তো প্রায় 60 পার করেছে। এই অবস্থায় স্বামী স্ত্রীর মনের মিল হওয়া কি সম্ভব? আপনি বলুন তো। সেই জন্যই বুঝি আপনি দুঃখীর এই অভাব পূর্ণ করে থাকেন নাকি? মানে কি যে বলে। এদিকে একটু শোনো। কে? দুঃখী? দুঃখী দিদি, তুমি? ডাক্তারবাবু, আপনি একটুখানি বসুন। হ্যাঁ, আমি আসছি, কথা বলে আসছি। হ্যাঁ, ঠিক আছে।
ঠিক আছে। হেই হেই, তুমি তুমি এখানে কি করছো এখন? এদিকে এত পুলিশ, এদিকে আমার ডিসপেন্সারিতেও তো একজন বসে আছেন। এভাবে এলে কে কি ভাববে বলো দেখি? কি হয়েছে? তুমি আবার এসব নিয়ে কবে থেকে ভাবতে শুরু করলে গো? মনমোহন দাদা কয়েকটা পান সেজেছিল, তাই দিতে এলুম তোমায়। ধরো। আচ্ছা বেশ, যাও এখন যাও। যাচ্ছি গো যাচ্ছি, এরপর তখনই আসবো যখনই দাদাটি আমাকে ডাকবে। চলি গো। হ্যাঁ বেশ, হ্যাঁ বেশ দুঃখী দিদি, তুমি আসো এখন, কাজ আছে বাড়িতে বলছো যখন। আচ্ছা পরে না হয় আবার আলাপ হবে। এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ। এই তবে আপনার ওই দুঃখী দিদি, কথাগুলো আপনি ভুল খুব একটা বলেননি বটে। মেয়েটির বয়স অনেক কম, তবে রামচন্দ্রকে তো দোষ দিয়ে লাভ নেই। তার সামর্থ্য ছিল তাই দ্বিতীয় বিয়ে করেছে। তা তা দুঃখীর বাবা মা যখন বিয়ে দিতে পিছপা হয়নি তখন আরে গাড্ডায় পড়ে থাকলে সব অভিভাবকই যত তাড়াতাড়ি সম্ভব ওই জেরোতানোর প্রকারণা মেয়েকে বিয়ে দিয়ে খাত থেকে বোঝার ভার ছেড়ে ফেলতে চান। আরে দুঃখী ব্যাপারটাও তাই ছিল। আরে বাপ মা মরা বিধবা মায়ের মেয়ে, এই যা পেরেছে যেখানে পেরেছে দুঃখীর মা বিয়ে দিয়ে দিয়েছে। যাকে যাক, এটা পান খাবেন? দুঃখী মানে দুঃখী দিদি নিজে সেজে এনেছেন এগুলো। আরে ওসব পানগুলো তো আপনার নাম করেই সাজা হয়েছে মনমোহন বাবু, তাই সবগুলো আপনার কাছেই থাকুক। তা আপনি দুঃখী সম্বন্ধে এত কিছু বললেন, কিন্তু এই রামচন্দ্র মুচির বড় বউ, কি যেন নাম তার? ওই তো কালী। কালী, হ্যাঁ কালী, তার সম্পর্কে তো কিছু বললেন না। মানে আপনি তো কাছেই থাকেন, কখনো দেখেছেন নাকি তাকে কারোর সঙ্গে? মানে মনে টনে হয়েছে নাকি যে সে? এতক্ষণে পুরো ঠিক দৃষ্টি ধরেছেন। দেখিনি মানে বিলক্ষণ দেখেছি। আরে কার নাম নেব বলুন না, আমি এখানেই লিখে দিচ্ছি। এই পাড়ার অনেকের সঙ্গে ওর ভীষণ গা ঢলাঢলি করে মেলামেশা করতে। আরে মেচ্ছ মেয়ে ছেলে, পুরো একবারে মেচ্ছ। যেই দেখেছে পড়ার তাকে পাত্তা দেয় না, অমনি বাইরের পুরুষের দিকে একবারে ছোক ছোক নজর। আরে আপনাকে কি বলছি, কখন তো কাউকে বলিনি এসব। আরে ভদ্রলোকের ঘরে সন্তান কিনা আমি। ওই কালী কতবার আমাকেও খারাপ নজরে ইশারা করেছে, আমি পাত্তা দিইনি মোটেও। কতবার ভেবেছি রামচন্দ্রবাবুকে বলবো, তারপর হলাম না থাক। ওই মেয়ে ছেলে যদি এবার রাগে এই সৎ দুঃখীর উপর দিয়ে তোলে, তখন আবার আমারই। বাবা, তো ভারী গোলমেলে ব্যাপার বটে। কিন্তু জানেন তো মনমোহন বাবু, আমি যখন বাইরে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আশেপাশের লোকজনের কানা ঘুষে একটু আমার কানে আসছিল। বেশ অনেকজনকেই দেখলাম মিতাকে নিয়ে হাহুতাশ করতে। ওই তো একটা বয়স্ক লোকও বলছিল, চিরটাকাল দুঃখের মধ্যে কাটালো বড় বউটা, আর মরণকালও কষ্ট পেয়ে পড়লো। কে কে বলছিল এমনটা? কে? ওই আচ্ছা বুঝে গেছি, ওই হারামজাদা হরিদাসটা না? ও আপনি তো চিনবেন না। আরে ওই তো ওই পাকা গোপদারিওয়ালা প্যাকেটে চেহারা লোকটা, ওই সেলুনের বাইরে বসে হুঁকো ফুঁকছিল, সেই হাড় পর্যায়ে লোকটা এসব বলেছিল, তাই তো? হ্যাঁ, ওরকমই দেখতে ছিল বটে লোকটা। হ্যাঁ বাদ দিন তো। তা বলছি শুনুন, ওই পশ্চাৎ হরিদাসের সঙ্গে কালী সবচেয়ে বেশি ঢলাঢলি ছিল। আরে বুলো বলে রেওয়াজ করবেন না মশাই, ওই বয়সে কালীর দিকে যা নজর ছিল না, একদম বাঁকা। আমার মনে হয় রামচন্দ্রের কানে ও কথা পৌঁছেছিল। নিজ্ঞার সে যাওয়ার আগে কালীকে আচ্ছা করে শাসিয়ে গিয়েছিল। এখন এই হরিদাস পুরো তার নিজের সংসার ফেলে সমাজের সামনে লাজ লজ্জা বিসর্জন করে কালীকে উদ্ধার করতে আসতে পারবে না, সেটা ভেবেই কালীটা মরেছে। আর কোনো পথ নেই দেখি গলায় দইটা দিয়েছে, কি আর করবে। আরে জানেন তো ডাক্তারবাবু, ওই হরিদাসের এত বড় সাহস, ও মাঝে মাঝে আমাকে সাজাতো যাতে আমি দুঃখী থেকে দূরে থাকি। ভাবুন তো একবার, নিজে নোংরামি করছে, তার বেলা কিছু না, আর আমাকে অনেক অনেক চুপ থেকেছি মশাই। আমি তো ঠিক করেই ফেলেছি, ওই হরিবুড়োর নাম আমি দারোগা মশাইকে বলবোই বলবো, ঠিক বলবো। হ্যাঁ, আপনি উচিত কথাই বলেছেন মনমোহন বাবু। আসলে আপনি প্রকৃত ভদ্রলোক বলেই তো মুখ বুজে থেকেছেন। সত্যি আচ্ছা, আমার আপনার সঙ্গে আলাপ হলো, সে আমার পরম পাওনা। ওই দেখুন, আমার কোচ ওয়ানও চলে এসছে। আরে কি খবর কি গাড়ির?
কি হলো? হ্যাঁ হুজুর, এই মিস্ত্রি এনে সারিয়ে নিলুম। চলুন রওনা দিয়ে এবারে। আচ্ছা চলো চলো। আচ্ছা আমি বরং আজকে উঠি মনমোহন বাবু, ভালো থাকবেন। আপনার পায়ের ধুলো আবার কবে পড়বে ডাক্তারবাবু? আবার কবে দেখা হবে আপনার? ঈশ্বর চাইলে খুব শীঘ্রই আপনার সঙ্গে আবার দেখা হবে আমার। হাসি, নমস্কার। তখন যে অমন করে চলে যেতে বললে বড়, এখন আবার কেন ডাকলে? যাও, তোমার সঙ্গে সব সম্পর্ক আমি ত্যাগ দিল। হ্যাঁ, বুঝছো না কেন? আমার সঙ্গে তখন একজন মানুষ ছিল তখন ডিসপেন্সারিতে, দেখলেই তো। আর উনি বুদ্ধিমান লোক, ডাক্তার। ওনার সামনে তোমার সঙ্গে যদি ওরকম কথাবার্তা বলা যায় নাকি? আর তাছাড়া পথের কাঁটাটাকে তো পথ থেকে সমূলে উপড়ে ফেলেছি সুন্দরী। আর আমাদের কিসের ভয়, কিসের জড়তা বলো? আর এই লুকোচুরি থাকবে না আমাদের মধ্যে, বুঝলে? আজ থেকে দুঃখী শুধু মনমোহনের, এই মনমোহন দাসেরা। বাকি আলাপচারিতা না হয় শ্রীঘরে গিয়েই সারবেন মনমোহন বাবু। আপাতত আপনাকে রামচন্দ্র মুচির স্ত্রী কালীকে খুনের অপরাধে ও দুঃখী দেবীকে আপনার এই কাজে মদত দেবার অভিযোগে গ্রেপ্তার করা হল। আর হ্যাঁ, ওই ব্যাগটা কোথায় মনমোহন বাবু? সে ব্যাগে ডাক্তারি সরঞ্জাম পাতিগুলো আমি নিয়ে এসেছিলাম, সেগুলো তো আমার নয়, এক ডাক্তার বন্ধু। ফেরত দিতে হবে তো, তাড়াহুড়োর সঙ্গে নিয়ে যেতেই ভুলেছিলাম। আসলে ববল দেবা করে ওই ব্যাগ বয়ে বেড়ানোর অভ্যেস নেই কিনা। আরে অনভাবে অবাক হয়ে কি ভাবছেন? বুঝতে পারছেন না এখনো? আপনার সঙ্গে আজ অল্প সময়ে যে ডাক্তারটির ভীষণ সখ্যতা গড়ে উঠেছিল, সে আর অন্য কেউ নয়, স্বয়ং আমি, এই দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। এবারে অন্তত ব্যাগটা কোথায় আছে একটু বলে দিন। একে তো নিভৃতে দুজনের আলাপের মাঝে ঢুকে আমি রীতিমতন একটা ধাক্কা দিলাম। উপরন্ত আমার দ্বিতীয় কথাটি শুনে মনমোহন বাবুর চোখ মুখ একেবারে রাগে লাল হয়ে গেল। অচম্বিতে ঘটনাটা ঘটে যাওয়ায় তিনি কোনো কথা বলতে পারলেন না, শুধু ক্রোধে উন্মত্ত হয়ে ফুঁসতে লাগলেন। আমার নির্দেশ মতো জনাচারে কনস্টেবল গিয়ে তখনই ধরে ফেলে তাকে এবং তার হাত দুটো দড়ি দিয়ে বেঁধে ফেলে। ডার্কসাইডের পেটাই চেহারায় তখন যেন অসুরের শক্তি ভর করেছে ওই মনমোহনের ওপর। মনে হলো হাত দুটো খোলা থাকলে নির্ঘাত সে এসে আমাকে খুন করে ফেলতে পারত। আসবো স্যার? আরে ইন্সপেক্টর সঞ্জয় যে, আসুন আসুন, ভেতরে আসুন, বলুন। বলবেন তো আপনি স্যার? আমরা তো যেখানে কেসটাকে একটা সিম্পল সুইসাইড ভেবেছিলাম, সেখানে এটা কিনা শেষমেশ একটা খুনের কাণ্ডে এসে দাঁড়ালো। কিভাবে বুঝলেন বলুন তো যে মনমোহন দাসী অপরাধী? আপনি তো বললেন যে ছদ্মবেশ নিয়ে নাকি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আপনি। তা শুধুমাত্র কি সেসব কথাবার্তার উপর ভিত্তি করেই আপনার মনে হলো যে ওই কম্পাউন্ডারটাই দোষী? না না না, ঘটনা তদন্তে আর একটু গভীরে গিয়েছিলাম। কম্পাউন্ডারের সাথে ভিন্নভাবে আলাপ জমালে যে কিছু গুপ্ত কথা আদায় করা গেলেও যেতে পারে, তা ধারণা করেছিলাম আমি তখনই, যখন আমি ওকে প্রথম দিন মানে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে দেখি। জানি না কেন ওর হম্বিতম্বি ভরা ভাবখানা আমার কেমন বিসদৃশ্য ঠেকছিল। তবে প্রথম থেকে এটা কখনোই ভেবে এগোইনি যে ও খুনি হতে পারে। বুঝলেন সঞ্জয়, যখনই আমরা কোনো মন গড়া ধারণাকে প্রশ্রয় দিয়ে তাকে আশ্রয় করেই তদন্ত চালাবো, তার শেষ ফলাফল ভুল হবেই। সুতরাং আমাদের এই পুলিশি জগতে এই ভুল করা কখনোই কিন্তু চলবে না। তো যাই হোক, বাকিটা বলি শুনুন। এক পরিচিত ডাক্তারের কাছ থেকে কিছু ডাক্তারি সরঞ্জাম নিয়ে আমি ছদ্মবেশ ধারণ করলাম। কোচওয়ানকে আগে থেকেই শিখিয়ে রেখেছিলাম, যাতে সে পথে যেতে যেতে ওই ডিসপেন্সারির সামনেই ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনাখানা ঘটায়।
এবার ডাক্তারি ছদ্মবেশ দেখে যে ডিসপেন্সারির কম্পাউন্ডারের আগ্রহ হবে তা আমি বিলক্ষণ জানতাম। তারপর আর কি, আমায় সে ডিসপেন্সারিতে নিয়ে গেল। আমিও রীতিমতন তাকে তোষামত করতে শুরু করলাম, আর এতেই কাজ দিল। যে প্রসাদে দেবতারাও তুষ্ট হন, সেখানে মনমোহন দাস তো নিতান্তই পাপি তাপি মানুষ। যথারীতি ধীরে ধীরে ওষুধে ফল ফলল। একের পর এক সে অসাবধানে এমন এমন কথা আমাকে বলতে থাকলো, সে আমার সন্দেহের মাত্রা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হতে শুরু করলো। তবে ব্যাটা আচ্ছা মতলব কষেছিল, নিজের বদ স্বভাবখানা ওই হরিদাস নামের লোকটার উপর চাপিয়ে দিয়ে। হরিদাস? হরিদাস বর্মন? ওই তো ওই পাড়ায় থাকে না স্যার, সরকারি অফিসে চাকরি করে। আচ্ছা, আপনার নিশ্চয়ই তাহলে তার সাথেও সাক্ষাৎ হয়েছিল? ঠিক ধরেছেন। আমি সে ছদ্মবেশ নিয়েও ওর সঙ্গে দেখা করতে গেলাম। ওনাকে এইভাবে টোপ দিলাম যে, নমস্কার, আমি একজন ডাক্তার, এই পাড়ায় একটা ডিসপেন্সারি খুলতে চাই। শুনলাম আপনি এখানকার খুব পুরনো বাসিন্দা, বিচক্ষণ জ্ঞানী লোক, তাই একটু আলাপ করতে এলাম আর কি, যদি আশেপাশের পরিবেশ সম্পর্কে কিছু জানতে পারি আর কি। আগে নমস্কার বাবু, আমি হরিদাস বর্মন। বিচক্ষণ কিনা জানি না, কিন্তু এটা ঠিক, এ পাড়ায় আমি সবচেয়ে পুরনো বাসিন্দা। এখানেই জন্মেছি, বড় হয়েছি, মরতেও চলেছি এখানে। আর যাই হোক, আপনার উদ্যোগখানা তো নিঃসন্দেহে সাধু উদ্যোগ, শুনে বড়ই খুশি হলাম। তা বলুন, কি কি জানতে চান আপনি, বলুন। এভাবে অভিনয় করে আরো দু একটা অপ্রাসঙ্গিক কথাবার্তা চালানোর পর পাতলাম আসল প্রসঙ্গ। জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনাদের পাড়ায় আজ কিসের একটা গোলমাল চলছে বলুন তো? মানে অনেক পুলিশ টুলিশ ঘুরে বেড়াচ্ছে দেখলুম, ব্যাপারখানা কি? আসলে ওই রামচন্দ্র মুচির বাড়িতে খুন হয়েছে। ওর বড় স্ত্রী কালীকে নাকি কালকে যেন খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। খুব বাজে ব্যাপার বাবু। আমি যার পর নাই অবাক হওয়ার ভান করলাম। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, বলেন কি, মহিলা খুন হয়েছেন? তা তিনি কেমন ছিলেন যে তাকে কেউ খুন করলো? আরে আমি লিখে দিতে পারি মশাই। কালী খুবই পুণ্যবতী মেয়ে ছিল। 3 কাল গিয়ে 1 কালে ঠেকলো। রকম সকম দেখে তা বোঝাই যায় কে কি রকম। বরং ওই রামচন্দ্রের দ্বিতীয় পক্ষ, ওই দুঃখীর চরিত্র দোষ যে ছিল তা এক বাক্যে এখানে সবাই বলবে, সবাই জানে। ও, রামচন্দ্রবাবু তাহলে দুটো বিয়ে? তা দ্বিতীয় পক্ষ মানে তার নাম যেন কি বললেন? ওই, হ্যাঁ, ওই দুঃখী, সে যে মন্দ সেটা কি করে বুঝলেন? সকলেই জানে ওর সঙ্গে এক হাড়বজ্জার লোকের গুপ্ত প্রণয় আছে। বলেন কি? কে সে? ওই তো মনমোহন দাস। ওই যে ওই ডিসপেন্সারিটা দেখছেন, সেখানে কম্পাউন্ডারের কাজ করে। ইদানিং সেই পাষণ্ডটা কালীরও পেছন পেছন ঘুরছিল। কালী সে কথা আমাদের পাড়ার কয়েকজন বয়োজ্যেষ্ঠকে বলেছিল, আমাকেও বলেছিল। কিন্তু আমরা তো বাইরের মানুষ, যেখানে ওর স্বামী বর্তমান, সেখানে আমরা আর বেশি কি বলবো বলুন দেখি। হ্যাঁ, আমি আর কোনো কথা ওনাকে জিজ্ঞাসা করলাম না। সেখান থেকে বেরিয়ে এসে ওই ছদ্মবেশেই আরো 2-3 জনের সঙ্গে আমি আলাপ করলাম। এক পর্যায়ে হরিদাসবাবুর বলা কথাগুলো তারও আমাকে বলল। ঘরে যে পায়ের ছাপগুলো মিলেছিল তার একটা তো কালীর, অন্যটা রামচন্দ্রের এবং অন্য আরেকটা মনমোহন দাসেরই কিনা তা জানতেই আমি ছদ্মবেশে গিয়েছিলাম তার ডিসপেন্সারিতে। অতঃপর আমার সন্দেহই সঠিক প্রমাণ হলো। তৃতীয় পায়ের ছাপটা মনমোহন দাসেরই ছিল। সুতরাং 2-2 4 তো প্রায় আগেই করে ফেলেছিলাম, আর এবার তাতে শিলমোহর পড়ল। আর সময় নষ্ট না করে থানায় গিয়ে ছদ্মবেশ ছেড়ে ইউনিফর্ম গলিয়ে অফিসিয়ালি উপস্থিত হলাম ডিসপেন্সারিতে। তারপর বাকিটা তো আপনি জানেন।
এবার শুধু যে কাজটা বাকি তা হচ্ছে ওই মনমোহন দাসের জবানবন্দি নেওয়া। চলুন। আমি আর ইন্সপেক্টর সঞ্জয় ঢুকলাম গারদের সেলে। সেখানে মনমোহন দাসকে রাখা হয়েছিল। আমাকে দেখে তার চোখে জ্বলতে থাকা আগুনটা দপ করে আরো যেন চড়ে উঠল। রাগে মুখ দিয়ে তিনি গড়গড় করে আওয়াজ করতে লাগলেন। আমরা দুজন গিয়ে ওর সামনে চেয়ার দুটোয় বসলাম। আপনার জবানবন্দি করতে এসেছি আমরা। আপনি ভালোই জানেন আপনি ধরা পড়ে গিয়েছেন, আর নিস্তার নেই। সুতরাং কোনো রকম ভনিতা না করে সবকিছু স্বীকার করুন। এই স্যার আমাদের সাথে আছেন। বলুন, স্বীকার করুন সব। আমি মেরেছি মাকিকে। বেশ করেছি। আমি যা চাই তা যদি আমার না হয় তাহলে তাকে টিকিয়ে রাখার কোনো বাসনা আমার থাকে না। কালীর ওপর বহুকালের আক্রোশ ছিল আমার। সে আমার প্রস্তাবে কিছুই রাজি ছিল না। সৌন্দর্যের জন্য আমি পাগল হয়েছিলাম। ওকে আমি নিজের মতন করে পেতে চেয়েছিলাম, কিন্তু রাজি হয়নি। অগত্যা হাত বাড়ালাম দুঃখের দিকে। অমন কচি বউটার মুখে তো আর পুরো স্বামী সুহাগ রুজবে না। সেই সুযোগটাই আমি নিলাম। যথারীতি দুঃখীও সেই টোপটা গিলল। তবে সত্যি বলতে দুঃখীকে আমি ধীরে ধীরে ভালোবেসেই ফেলেছিলাম, কারণ ও আমার খুব বাধ্য ছিল। কিন্তু খুব বেশি দিন সবটা মসৃণ ভাবে এগোলো না। আমাদের ব্যাপারটা বুঝে গেল এই হতভাগী কালীটা। দুঃখীকে বড় জ্বালাতো শাসাতো, যাতে আমার সঙ্গে মেলামেশা না করে, আর করলে সে রামচন্দ্রকে নাকি জানিয়ে দেবে। এদিকে রাম যতদিন আছে আমি দুঃখীকে নিয়ে কিছুই করতে পারবো না। এদিকে শুনলাম বেলঘরে পঞ্চানন বলে এক দেবতা আছে, যার কাছে নাকি সকলে পুত্র কামনা করে পুজো দেয়। আমি তখন দুঃখীকে পরামর্শ দিলাম রামচন্দ্রের ছেলেকে সেখানে নিয়ে যেতে, আর কালীকে যেন সঙ্গে না নেয়। তারপর আপনার কথা মতন দুঃখী রামচন্দ্র আর কালীর ছেলেকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর আপনিও ফাঁকা বাড়িতে কালীকে একা পেয়ে ঢুকে পড়লেন, তাই তো? হ্যাঁ, আমাকে দেখে কালী কাল বন্ধ করতে লাগলো। চিৎকার করে পাড়ার লোক ডাকার ভয় দেখালো। আমি অনেক মিষ্টি কথা বললাম, লোক দেখালাম, কিন্তু কাজ না হওয়াতে শেষে ভয় দেখালাম। কিন্তু সে তো কিছুতেই দমে যার পাত্রী নয়। বাবা, পরের জন্য একবারে সতী ভাব যেন উতলে পড়ছিল। আর উপায় নেই দেখে আমি সেই চরম পন্থা অবলম্বন করলাম। ওকে চুপ না করালে এই তলাটা আমার বাঁচা মুশকিল ছিল। পকেটে করে ক্লোরোফর্ম মেশানো রুমাল নিয়ে গিয়েছিলাম। পেছন থেকে সেটা চেপে ধরলাম ওর মুখে। অজ্ঞান হয়ে গেলে পর গলা টিপে মেরে ছুড়িয়ে দিলাম ওই ঘরের আড়ি কাঠে। ভেবেছিলাম এটাকে আত্মহত্যাই ভাববে সব। আমার ওপর কেউ সন্দেহ করার কথা খুনাক্ষরেও কারোর মাথায় আসবে না। কিন্তু শেষ রক্ষার হলো না। আর আমিও কতটা বড় কথা সেদিন এক বিন্দু বুঝতে পারিনি যে আপনি ছদ্মবেশে আমার ওখানে গিয়েছিলেন। যদি বুঝতে পারতাম তাহলে জবানবন্দি নেওয়া শেষ করে আমি আর সঞ্জয় বেরিয়ে এলাম। যথা সময়ে কেসের অন্তিম সময় এলো। বিচারে রামচন্দ্র মুচির বড় বউ কালীকে খুনের অপরাধে অভিযুক্ত আসামি মনমোহন দাসের ফাঁসির সাজা হলো। শুনলেন আজকের নিবেদন, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগা প্রিয়নাথের গল্প খুনে প্রেমিক। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি।
গল্পের আর্ট ওয়ার্কের রূপ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, ভাষান্তরে নার্গিস লায়লা, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।